প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই রয়েছে। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও আমি তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয়ের রেয়ামেল অধ্যায় নিয়ে আলোচনা করেছি। রেয়ামেল অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা লাভ করেছি। কিভাবে রেয়ামেল প্রস্তুত করা হয়, রেয়ামেল বলতে আমরা কি বুঝি, রেয়ামেল অঙ্কনের ছক কয়টি ও কি কি এবং কিভাবে ছক অঙ্কন করতে হয় সবই শিখেছি। তোমরা তো জানোই যে রেয়ামেল হলো খতিয়ান উদ্বৃত্তের ডেবিট এবং ক্রেডিট দিকে যে সকল লেনদেন এসেছিল সেই ডেবিট ক্রেডিটের উদ্বৃত্তগুলো নিয়ে রেয়ামেল প্রস্তুত করা হয়। আর রেয়ামেলের ডেবিট ক্রেডিট উদ্বৃত্তগুলো নির্ণয়ের মাধ্যমে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইও হয়ে যায়। রেয়ামেল তৈরির পরবর্তী ধাপ হচ্ছে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করা। তাহলে দেখা যাচ্ছে যে হিসাব রক্ষণের প্রথম পর্যায় হলো জাবেদা। জাবেদার সকল লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করি এবং তার পরবর্তীতে আমরা ওই জাবেদার লেনদেনগুলো নিয়ে খতিয়ান প্রস্তুত করে থাকি। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে আমরা রেয়ামেল প্রস্তুত করি। রেয়ামেল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতাও যাচাই হয়ে যায় যে আমার হিসাবটা কতটুকু নির্ভুল হয়েছে তা একজন হিসাব রক্ষক বা তার ব্যবসা প্রতিষ্ঠান অতি সহজেই অনুমান করতে পারে। এরপরে ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল জানার একমাত্র উপায় হলো আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে। তাহলে সেই আর্থিক বিবরণী তৈরিও কিন্তু রেয়ামেলের মাধ্যমে করা হয়। তাহলে আসি, আমরা আজকে সরাসরি চলে যাব খতিয়ান উদ্বৃত্তগুলো নিয়ে কিভাবে রেয়ামেল প্রস্তুত করা হয় এবং খতিয়ান উদ্বৃত্তগুলো নিয়ে যে উদ্দীপক থাকবে ওই উদ্দীপকের আলোকে কিভাবে একটি সৃজনশীল প্রশ্নের যথাযথ উত্তর তৈরি করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের সৃজনশীল উত্তর তৈরির ক্ষেত্রে। তোমাদের সুবিধার জন্য আমি উদ্দীপকটা নির্বাচন করেছি আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 138 পৃষ্ঠার সৃজনশীল 2 নম্বর প্রশ্নটি। শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই অনলাইন ক্লাস দেখছ, তোমরা সবাই তোমাদের নিজ নিজ বইয়ের 138 পৃষ্ঠার 2 নং সৃজনশীল প্রশ্নটি বের করো। ওখানে যে উদ্দীপকটি দেওয়া আছে এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের বুঝার সুবিধার জন্য আমি আমার পার্শ্ববর্তী একটি উদ্দীপক এখানে প্রণয়ন করেছি। তোমাদের যাদের সামনে বই রয়েছে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো, আর নতুবা আমার এই উদ্দীপকটি তোমরা তোমাদের খাতায় তুলে নিয়ে পরবর্তীতে অঙ্ক করার সময় কাজে লাগাতে পারো। আসি, আমরা এখন উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করি। এইগুলো হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের তোমরা সব লেনদেনগুলো ভালোভাবে পড়তে হবে। এখানে কোনো ডেবিট কলাম নাই, ক্রেডিট কলাম নাই। তোমরা শুধু খতিয়ান উদ্বৃত্তগুলো দেখতে পাচ্ছ, আর এই খতিয়ান উদ্বৃত্তগুলো
দিয়ে কিভাবে রেয়ামিল তৈরি করা হয় সেটা আজকে আমরা শিখব। সাথে সাথে অন্যান্য কি কি প্রশ্ন রয়েছে এবং কিভাবে তার তৈরি করতে হবে সেটাও আমরা জানবো। তাহলে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। তাহলে পড়বো। প্রথমে হলো আমি এখানে লিখেছি 2 নং সৃজনশীল। আমাদের বইয়ে 2 নম্বর সৃজনশীল এই উদ্দীপকটা। এটা জুবলি এন্টারপ্রাইজে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। তাহলে 1 বছরের খতিয়ান উদ্বৃত্ত আমাদেরকে দিয়ে দিয়েছে। সে খতিয়ান উদ্বৃত্তের প্রথমটি হলো মূলধন 1,50,000, আসবাবপত্র ও সাজসজ্জা 50,000, প্রাপ্য বিল 30,000, প্রদেয় বিল 25,000, সাধারণ সঞ্চিতি 5,000, নগদ তহবিল। নগদ তহবিলের বেলা এখানে একটি তারিখের অপশন দেখতে পাচ্ছ। এই তারিখটা হলো 1/1/2019, অর্থাৎ 2019 সালে একটা প্রারম্ভিক হাতে নগদ। 6,000 মজুদ পণ্য 1/1/2019, তার মানে এই মজুদ পণ্যটাও প্রারম্ভিক মজুদ পণ্য। 40,000 কুরিন, 5,000 কুরিন সঞ্চিতি 3,000, দালান কোঠা 45,000, দেনাদার 30,000, পাওনাদার 25,000, বেতন 5,000, অনুপার্জিত সেবায় 3,000, ব্যাংক জমা অতিরিক্ত 2,000, নগদ তহবিল 31/12/2019। নগদ তহবিল এখানে একটা দেখতে পাচ্ছ 1/1/2019, আর একটা নগদ তহবিল 31/12/2019। এই দুটা নগদ তহবিল সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকেও আমরা একটু আলোচনা করব অঙ্ক করার সময়। বিমা 8,000, মজুদ পণ্য 31/12/2019 35,000। তাহলে আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের। নগদ তহবিল, এই নগদ তহবিল হলো প্রারম্ভিক নগদ তহবিল, আর এই মজুদ পণ্যটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে নগদ তহবিল প্রারম্ভিক হতে পারে, সমাপনী হতে পারে। তাহলে 1/1 দিয়ে যদি থাকে সেটা হবে প্রারম্ভিক, আর নগদ তহবিল 31/12 দিয়ে থাকে সেটা হবে সমাপনী। অনুরূপভাবে মজুদ পণ্যের বেলায়ও 1/1 দিয়ে যদি থাকে তাহলে সেটা হবে প্রারম্ভিক মজুদ পণ্য, যদি 31/12 দিয়ে দেওয়া থাকে সেটা হবে সমাপনী মজুদ পণ্য। এখন আসি আজকে সৃজনশীল প্রশ্নে আমাদের কাছে কি কি চেয়েছে। কত চেয়েছে যে যে উদ্বৃত্তগুলো রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না তার যোগফল কত। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছি খতিয়ানের উদ্বৃত্তগুলোর মধ্যে কিছু কিছু খতিয়ান উদ্বৃত্ত রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না। সে উদ্বৃত্তগুলো এখানে যদি থেকে থাকে তাহলে তাদের যোগফল কত এবং কোন কোন লেনদেনটা খতিয়ান উদ্বৃত্তের রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না। খ, উদ্বৃত্তগুলো দ্বারা একটি রেয়ামিল প্রস্তুত করো। এই যে উদ্বৃত্তগুলো দেওয়া আছে 18টি আছে, এই 18টি উদ্বৃত্ত দ্বারা একটি রেয়ামিল প্রস্তুত করব। গ, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই উদ্বৃত্তগুলোর মধ্যে কিছু কিছু উদ্বৃত্ত আছে মূলধন জাতীয় ব্যয় বোঝা, কিছু কিছু লেনদেন আছে বা উদ্বৃত্ত আছে মুনাফা জাতীয় ব্যয় বোঝা। তাহলে আমরা গয়ের আলোকে যখন গয়ের উত্তর তৈরি করব সেটা কিভাবে তৈরি করব আমরা তখন দেখাবো। এখন চলো আমরা কয়ের উত্তরটা তৈরি করি। এর ফাঁকে তোমরা তোমাদের বই খুলে নাও 138 পৃষ্ঠা এবং খাতা স্কেল তোমরা নিয়ে বসো। আমি অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তাহলে দেখো আমার উদ্দীপকে প্রথম প্রশ্নে চেয়েছে আমার কাছে যে উদ্বৃত্তগুলো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না তার যোগফল কত। আমরা তো গত ক্লাসে জেনেছি যে সকল লেনদেন রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না সেগুলো আমরা শিখেছি। তার মধ্যে ওই লেনদেনগুলো আজকের উদ্দীপকের সাথে কে কে মিলে দেখো। যেমন দেখো মূলধন, আসবাবপত্র, প্রাপ্য বিল, প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি 9, এই
হাত নগদ তহবিল 1 আমরা তো জানি প্রারম্ভিক নগদ তহবিল রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না, তাহলে আমরা এটা নিতে পারি নগদ তহবিল 6,000 টাকা, এটা নিয়ে আসবো। তাহলে কিভাবে লিখবো দেখো, নগদ তহবিল ব্র্যাকেটে দিব 1/1/2019 কত 6,000 টাকা। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না, আমরা আগেও জেনেছি, আজকের লেনদেন থেকে আমরা সেটা কয়ের উত্তরের সাথে মিলিয়ে লিখে ফেলছি। এরপরে দেখো মজুদ পণ্য, এটা প্রারম্ভিক মজুদ পণ্য, সুতরাং এটা আমরা লিখব না। পুরিন সঞ্চিতি, দালান কোঠা, দেনাদার, পাওনাদার না, বেতন, অনুপার্জিত সেবায়, ব্যাংক জমা অতিরিক্ত নগদ তহবিল। এই দেখো নগদ তহবিল 31/12, এটা সমাপনী নগদ তহবিল, সুতরাং এটা সরাসরি রেয়ামিল অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিমা, এখন দেখো এটা মজুদ পণ্য 31/12/2019, তাহলে আমরা এও জানি যে সমাপনী মজুদ পণ্য রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না, সেক্ষেত্রে এই লেনদেনটি আমরা নিয়ে আসবো। লিখি মজুদ পণ্য ব্র্যাকেটে লিখবো 31/12/2000, তারিখ দিয়ে তোমরা বুঝতে পারছো সমাপনী মজুদ পণ্য, সো আমরা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না, এটা জেনেছি। 35,000 লিখবো। লিখে আর কোন লেনদেন যখন নাই, তাহলে বুঝতে পারছি দুটা লেনদেনই রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না, এই দুটা যোগ করে কত হবে 35, 40, 41,000, এই 41,000 টাকা, তার পরিমাণ কত 41,000 টাকা। তাহলে তোমরা এখানে লিখতে পারো, হ্যাঁ পুরোটাও লিখতে পারো, নতুবা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না, লিখলেও লিখা যায়, না লিখলেও তেমন আমাদের না, রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, অন্তর্ভুক্ত তার পরিমাণ আমরা নির্ণয় করে ফেলেছি, বাস ক্লোজিং লাইন দিয়ে দিয়েছি। তাহলে আমার ক্ষয়ের উত্তর হয়ে গেছে, এখন আমরা যাব ক্ষয়ে। তাহলে ততক্ষণে তোমরা ক্ষয়ের জন্য প্রস্তুতি নাও। তাহলে আমরা এখন ক্ষয়ের উত্তর তৈরি করব। ক্ষতে আমরা কি করতে হবে, উদ্বৃত্তগুলো দ্বারা একটি রেয়ামিল প্রস্তুত করতে হবে। তোমরা তো রেয়ামিলের ছক সম্পর্কে আগেই জেনেছো, রেয়ামিল তৈরির জন্য 5টি ছক ব্যবহার করতে হবে। তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা উদ্দীপক থেকে লেনদেনগুলো দেখব, দেখে যে লেনদেনগুলো ডেবিটে পড়বে সেগুলো ডেবিটে, যেগুলো ক্রেডিটে পড়বে সেগুলো ক্রেডিটে বসাবো। ডেবিট এবং ক্রেডিটের যোগফল মিলানোই হলো আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। যদি উভয় দিকের যোগফল মিলে যায়, তাহলে তো বুঝবো যে আমাদের হিসাবের সঠিক হয়েছে। প্রথমে দেখো মূলধন, ক্রেডিট, যেহেতু মূলধন কারবারের একটি দায় বা একটি মালিকানা সত্ত্ব, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছি ডেবিট ক্রেডিট এন্ট্রিগুলো নিয়ে। তাহলে মূলধন সরাসরি ক্রেডিটে লিখে দাও, ক্রেডিট 1,50,000, আসবাবপত্র, সাজসজ্জা, এটা সম্পদ, কারবার সম্পদ বুঝালে ডেবিট, তাহলে আসবাবপত্র, সাজসজ্জা ডেবিট। 3 প্রাপ্যবিল ও কারবারের সম্পদ বিদায় ডেবিট দিলাম। চতুর্থ লেনদেন প্রদেয় বিল কারবারের দায় হলে ক্রেডিট। তাহলে আমরা 4 নম্বর লেনদেন লিখবো প্রদেয় বিল কারবারের দায় হলে ক্রেডিট, কত 25,000 টাকা। লিখে নাও তোমরা। 5 সাধারণ সঞ্চিতি 5,000,
সাধারণ সঞ্চিতি তো তোমরা জানোই, সঞ্চিতি তহবিলগুলো দায় বোঝা, আর এই সাধারণ সঞ্চিতি এটি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, এই জন্য এটিও দায় বসবে 5,000। সঞ্চিতি তহবিল দিয়ে দিই আমরা, শুধু সঞ্চিতি হলে হবে না, তহবিলটা দিয়ে দিই। 6 নগদ তহবিল, এটা প্রারম্ভিক নগদ তহবিল আসবে না। 7 মজুদ পণ্য, এটা প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, মজুদ পণ্য। ব্র্যাকেটে লেখো 1/1/2019 কত টাকা সেটা এখন দেখবো। মজুদ পণ্য হলো আমার 40,000 টাকা ডেবিট। 7 কুরিন ডেবিট, কুরিন ডেবিট, এটা কারবার একটি ব্যয়, ব্যয় বুঝালে ডেবিট 5,000। কুরিন সঞ্চিতি, সঞ্চিতি ক্রেডিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। আমরা গত ক্লাসে পড়েছিলাম সম্পদের বিপরীতে কোন সঞ্চিতি সৃষ্টি হলে সে সঞ্চিতিটা ক্রেডিটে পড়বে। কোন সঞ্চিতি? 3,000। দালান কোঠা সম্পদ, দালান কোঠা সম্পদ, সম্পদ হলে ডেবিট দিয়ে দাও 45,000। দেনাদার, 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 দেনাদার 30,000, তাও সম্পদ, সম্পদ বিদায় ডেবিট। এরপরে লিখবো 11 পাওনাদার। পাওনাদার কি হবে? দেনাদার বিপরীত পাওনাদার, দেনাদার সম্পদ হলে পাওনাদার দায় ক্রেডিট। কত? 25,000। বেতন ডেবিট, বেতন ডেবিট। বেতন ডেবিট, ডেবিটে আসবে 5,000। 13 বেতনের পরে আছে অনুপার্জিত সেবা, অনুপার্জিত সেবা। আর এই এন্ট্রিটা আমি বুঝাচ্ছি, অনুপার্জিত সেবায় 3,000 টাকা, এটা হবে ক্রেডিট। আয়, আয় সবসময় ক্রেডিট, কিন্তু এই আয়টা মেয়াদ পূর্তি হয় নাই, অনুপার্জিত। এখন অনুপার্জিত তুমি মেয়াদ পূর্তির আগেই নিয়ে ফেলছো, এটা কিন্তু এক্ষেত্রে আয় বুঝাবে না, এটা তোমার ব্যবসার একটি দায়, দায় বিধে ক্রেডিট। ব্যাংক জমা অতিরিক্ত 14 ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত ইংরেজিতে বলো ব্যাংক ওভারড্রাফট, এটা কারবারের দায়, দায় হলে ক্রেডিট। ব্যাংক জমা অতিরিক্ত কত? 2,000 ক্রেডিট। নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল, এটা কিন্তু আসবে সমাপনী নগদ তহবিল এটা। তাহলে 15 নগদ তহবিল, নগদ তহবিল। এটা সমাপন বোঝার জন্য 31, 12, 19 কত হবে? 10,000 এবং ডেবিট। সর্বশেষ বিমা,
বিমা কারবারের ব্যয় 8,000। 16 বিমা কারবারের ব্যয় 8,000। এই আমার সব লেনদেন গুলো লেখা হয়েছে। এখন আমরা কি করব, ডেবিট এবং ক্রেডিট যোগ করব। ডেবিট এবং ক্রেডিট সময় সমান হয়ে গেলে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাইয়ের ক্ষেত্রে আমরা মনে করব যে হিসাবটি সঠিক হয়েছে। যদি কোন দিকে যোগফল বেশি বা কোন দিকে যোগফল কম হয়, তখন মনে করব যে হিসাবে কোথাও না কোথাও ভুল হয়েছে। ভুলটা উদ্ঘাটন করতে আমাদের দীর্ঘদিন সময় লাগতে পারে, ততদিনে তো আমরা হিসাবটা এইভাবে ফেলে রাখতে পারি না। তখন আমরা অনিশ্চিত হিসাব দিয়ে উভয় দিকে যোগফলটা মিলিয়ে দিই। তাহলে আমরা এখন যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব উভয় দিকে যোগফল সমান হয় কিনা, এই তো কথা। তাহলে ডেবিট দিকে যোগফল আগে যোগ করি। ডেবিট ক্রেডিট যোগ করব। 50,000, 30,000, 80,000, 80,000 আর 40,000, 1,20,000, 1,20,000 আর 5,000, 1,25,000, 1,25,000 এর সাথে 60,000 যোগ করলে 1,25,000 এর সাথে 5,000 যোগ করলাম 1,30,000, আর এদিকে 40,000, 1,70,000, 2 লক্ষ, 2,05,000, 2,15,000, 2,23,000। আমরা মুখে মুখে যোগ করে ফেলছি 2,23,000। লিখলাম এখানে 2 লক্ষ। ডেবিট দিকে যোগফল 2,23,000। আমার এখানে বোর্ডের জায়গা সংকীর্ণতা, কারণ আমি ক্লোজিং লাইন দিতে পারছি না, তোমরা সবাই ক্লোজিং লাইন দিয়ে দাও। এখন আমাদের টার্গেট 2,23,000 ক্রেডিট দিকেও হতে হবে। আমরা যোগ করে দেখব মিলে কিনা। 3টা শূন্য বসায় দিতে পারছি। এখানে কমন 3টা শূন্য বসায় দাও। মুখে মুখে যোগ, ক্যালকুলেটর ছাড়াই আমাদের যোগ হবে। 5, 5, 10, 10, 3, 13, 13, 5, 18, 18, 3, 21, 22, 23, 23 দিলাম, 23 দিলাম। হাতে আমাদের 2, 7, 8, 9, 10, 11 দিলাম, 11 হাতে আমাদের 1, 1, 1, 2। দেখো শিক্ষার্থীরা, উভয় দিকে যোগফল নির্ণয়ের বেলা আমরা ডেবিট দিকে যোগফল পেয়েছি 2,23,000, ক্রেডিট দিকে যোগফল পেয়েছি 2,13,000। তাহলে আমাদের হিসাবে উভয় দিকে যোগফল সমান হয় নাই। সমান না হওয়ার কারণে দেখতে পাচ্ছি ডেবিটের চেয়ে ক্রেডিটের যোগফল 10,000 কম। তাহলে আমরা কি করব, দেখো 17 নাম্বার সিরিয়ালে লিখো অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব, যেদিকে যোগফল কম হয়েছে আমরা সেদিকে 10,000 টাকা দিয়ে দিব। যেমন আমার এই উদ্দীপকে ক্রেডিট দিকে যোগফল কম পড়েছে, বিধায় আমি ক্রেডিট দিকে 10,000 টাকা দিয়ে উভয় দিকে যোগফল সমান করতে হচ্ছে। তাহলে এখন আমি এখানে 13,000 এর পরিবর্তে কত দেব, 23,000 দেব। তাহলে 13,000 মধ্যে একটা মুছে দিচ্ছি এবং একটাকে আমি 2 বানা দিচ্ছি। তার মানে এখন ডেবিট দিকে যোগফল 2,23,000, ক্রেডিট দিকে 2,23,000। এক্ষেত্রে তোমরা মনে রাখতে হবে যেদিকে কম সেদিকে অনিশ্চিত হিসাব দিবে, এটা ঠিক। কিন্তু তুমি ভুল করে যদি উভয় দিকে যোগফল সমান করে দাও অনিশ্চিত হিসাব দিয়ে, সেক্ষেত্রে হবে না। তাহলে তোমাকে উদ্বৃত্তগুলো যথাযথভাবে ডেবিট উদ্বৃত্ত ডেবিট দিকে, ক্রেডিট উদ্বৃত্ত ক্রেডিট দিকে যদি লিখে সঠিকভাবে লিখতে পারো বা ভুল না হয়, সেই ক্ষেত্রে যদি পার্থক্য হয় সে পার্থক্যকে অনিশ্চিত হিসাব দিতে পারবে। বাট তুমি যদি নিজে ডেবিটের কোন একটা এন্ট্রি ক্রেডিটে দিয়ে বা ক্রেডিটের কোন একটা এন্ট্রি ডেবিটে দিয়ে যদি নিজে ভুল করো, আর ডেবিটের যোগফল বা ক্রেডিটের যোগফল যদি অসমান হয়, সেক্ষেত্রে তোমার ভুলের কারণে এই অসমানটা হয়েছে। তখন তুমি যদি অনিশ্চিত হিসাব দাও, সেক্ষেত্রে অঙ্কটা সঠিক হবে না। তোমার খেয়াল রাখতে হবে ডেবিট এন্ট্রি গুলো ডেবিট দিকে,
যথাযথভাবে বসছে কিনা এবং ক্রেডিট এন্ট্রি গুলো ক্রেডিট দিকে যথাযথভাবে বসছে কিনা। আশা করি সবাই যে আমি কি সঠিকভাবে করেছ এবং দ্বিতীয়বার যদি করো বাসায় তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যাব গতে। তোমরা গয়ের জন্য সবাই চক অঙ্কন করো, আমি চক অঙ্কন করছি। আমরা এখন গয়ের উত্তর তৈরি করব। গতে চেয়েছে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। তাহলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা কিন্তু অনলাইন ক্লাসের প্রথম দিক থেকে চতুর্থ অধ্যায় দিয়ে শুরু করছি। এটি কিন্তু চতুর্থ অধ্যায়েরই একটি অংশ। মূলধন জাতীয় লেনদেনগুলো আমরা আগে চিহ্নিত করব এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করব। তাহলে প্রথমে আমরা একটি চক অঙ্কন করেছি, ওই চকের মধ্যে দুটি বক্স করব। একটি বক্সের নাম হবে মূলধন জাতীয় ব্যয়, একটি বক্স করলাম। আরেকটি বক্স করব মুনাফা জাতীয় ব্যয়ের জন্য। আশা করি বুঝেছ। আমরা এখান থেকে শুধু কারবারের যে উদ্বৃত্তগুলো দ্বারা বা যে হিসাবগুলো দ্বারা সম্পদ বুঝাবে সেগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে নিয়ে আসতে পারবো। মূলধন আসবে না, আসবাবপত্র সাজসজ্জা আসবে। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম আসবাবপত্র ও সাজসজ্জা। কত? এখন টাকা দেখো, 50,000। প্রথম কলামে লিখলাম টাকার কলাম দুটা। তারপর প্রাপ্যবিল আসবে না, যেহেতু এটা আমার সম্পদ ঠিক আছে, কিন্তু এটা আমার মূলধন জাতীয় ব্যয় বোঝাচ্ছে না। এই টাকাটা আমি পাবো। প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি, নগদ তহবিল, দালান কোঠা পেয়ে গেছি। দালান কোঠা এটি আমার সম্পদ। দালান কোঠা দাও। দালান কোঠা কত দেবে? 45,000 দিলাম। এরপর আর আছে কিনা দেখো। দেনাদার, পাওনাদার, বেতন, অনপ্রার্জিত, ব্যাংক জমাকৃত, নগদ তহবিল, বীমা, মজুত নাই, আর নাই। এই দুটাই আমার মূলধন জাতীয় ব্যয়। এই দুটা এখন দুটাকে যোগ করে দিব। যোগ করে দিয়ে 18 কলমে নাও 95,000 টাকা দিলাম ক্লোজিং লাইন। তাহলে আমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আমি জেনে ফেলেছি। এখন আসবো মুনাফা জাতীয় ব্যয়। দেখি মুনাফা জাতীয় ব্যয়গুলোর মধ্যে কি আসে। মূলধন, প্রাপ্যবিল, প্রদেয়, নগদ, মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য একটা আছে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রারম্ভিক মজুত পণ্য যে পরিমাণ টাকা থাকবে তার থেকে সমাপনী মজুত পণ্য টাকাটা বিয়োগ যাবে। কিভাবে দেখো। প্রথমে লিখবো মজুত পণ্য। মজুত পণ্য লেখো, তারিখ লিখো 1/1/2019, লিখো 40,000। আশা করি দেখতে পাচ্ছ। এখান থেকে বিয়োগ দেব মজুত পণ্য বা মজুত পণ্য 31/12/2019। এটা সমাপনী মজুত পণ্যটা আমরা বিয়োগ দেব। কত দেব? 35,000 টাকা বিয়োগ দিলাম। দেওয়ার পরে আর থাকলো আমার 5,000। তাহলে মজুত পণ্যের অপশনটা তোমরা দেখেছো, আশা করি মনে রাখবে। এরপরে আমরা দেখবো কুরিন। কুরিন 5,000 আছে। খেয়াল রাখবে কুরিন এবং কুরিন সঞ্চিতি দুইটাই পরিপূরক। দেখো কুরিন ডেবিট তোমরা রেয়ামেলে তৈরি করেছো, কুরিন ডেবিট লিখেছো, কুরিন ক্রেডিট লিখছো। তাহলে দুইটাই বিপরীত। তাহলে কিভাবে করবা এই অপশনটা আমি দেখাচ্ছি। দেখো কুরিন এটা আমার ডেবিট এন্ট্রি। ডেবিট মানে ব্যয়। কুরিন দিলাম
5000 এইভাবে দিলেও দেওয়া যায়। বাদ কুরিন সঞ্চিতি সহজ ভাবে তোমরা বুঝার জন্য আমি সরাসরি ম্যানেজ করে দিচ্ছি। কুরিন সঞ্চিতি কত দেখে নাও, 3000, এটা ম্যানেজ যাবে। তাহলে আর কত, 2000। এইভাবে দেওয়া যায়, এটাকে ভিন্নভাবেও দেওয়া যায়। সেটা আমি তোমাদের কঠিন হবে দরকার নাই, সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা শুধু মনে রাখবা কুরিন থেকে কুরিন সঞ্চিতিটা বিয়োগ দিয়ে যে পরিমাণ থাকবে সেই পরিমাণটা আমাদের সেকেন্ড কলামে দেব। এরপরে আসো কুরিন সঞ্চিতির দেলাঙ্কটা 5000, বেতনটা আসো, বেতন 5000, বেতন এটি আমার মুনাফা জাতীয় ব্যয় 5000 দিলাম। অনুপার্জিত সেবা, এটা তো আয়, ব্যাংক জমাতে একটি দায়, নগদ তহবিল না, বীমা, বীমা হবে 8000। লিখো, সবাই লিখো বীমা, এটা মুনাফা জাতীয় ব্যয় 8000 যোগ করো, কত হবে 8, 8 5 13 14 15 20। তোমরা আবার যোগ করো 20000 হয়েছে কিনা দেখো। আমি একটু দ্রুত করে ফেললাম আর কি, কেন কমা, তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ো বা হিসাব বিজ্ঞান বিষয়ের ছাত্র, তোমাদেরকে অনেক সময় ক্যালকুলেটর আগে যোগ করতে হবে। সেটা তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করা সম্ভব। যেমন কি ধরো 5, 5 দিয়ে 7, 7 5 12, 12 8 20, 20000। তাহলে আমরা ক্যালকুলেটর আগেই করে ফেলেছি। তাহলে আসি, আমাদের গয়ের উত্তরও আমরা কমপ্লিট করেছি। মূল্য জাতীয় ব্যয়ের পরিমাণ 95000 এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ 20000। যে শিক্ষার্থীরা, তাহলে তোমরা আজকে রেয়ামিন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর তৈরির কৌশল পদ্ধতি শিখেছ। আজকে যে অঙ্কটি এখন আমরা করেছি, এটি কিন্তু আবার তোমরা অনুশীলন করতে হবে। এরপরে পরবর্তী উদ্দীপকের আলোকে তোমরা উত্তরগুলো সহজেই করা সম্ভব হয়ে যাবে। তাহলে আজকে এতটুকুই। আমরা তাকে আগামী ক্লাসের কিছু বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। যদি তোমরা বাড়ির কাজগুলো করো, তাহলে রেয়ামিন অধ্যায়টাও আমরা অন্যান্য অধ্যায়ের মতো ভালো ভালো শেষ করতে পারবো। বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি। এটি যেহেতু আমরা 2 নাম্বার অঙ্ক করেছি, বাড়ির কাজ করবো তোমরা 3 4 5। আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা লিখে নাও। আমি বাড়ির কাজ লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা লিখে নাও। কারণ যদি লিখে না নাও তাহলে আমার ভুলে যাবে যে কি স্যারে কি পড়া দিল, আমি তো লিখি না। সবাই লিখে নাও নিজ নিজ ডায়েরিতে। বাড়ির কাজ সৃজনশীল কিন্তু, তাই না? এটা তো সবাই জানো তোমরা। অনুশীলনী 3 4 5। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাই ঘরে থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।